আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগের কথা। ক্রিটেসিয়াস পিরিয়ডের শেষ চরণে এই গ্রহে এইসব ডাইনোসরদের প্রজাতি প্রায় 16.5 কোটি বছর ধরে রাজ করে রয়েছে। আজ এইসব বিশাল ডাইনোসরদের আমরা হারিয়ে ফেলেছি। আমরা সব জানি এইসব পৃথিবীতে আসা মহাপ্রলয়ের কারণেই হয়েছে। কিন্তু আপনারা কি জানেন ওই মহাপ্রলয়ের মাস এক্সটেনশনের বাদ কি হয়েছিল? আর ওই সময় কোন কোন জীব ছিল যে মহাপ্রলয়ে বিলুপ্ত হয়ে গেছিল? আর কোন কোন জীব ওই মহাপ্রলয়ের সামনাসামনি হয়ে নিজেদের জীবন বিস্তার করে? আর কী করেই বা পৃথিবী ওই মহাপ্রলয়কে সহ্য করে নিজেকে প্রতিষ্ঠিত করে? এইসব জানার জন্য আমাদের সময়ের পিছনে যেতে হবে। তাই আমাদের ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। বৈজ্ঞানিকরা বলেছেন আজ থেকে প্রায় 24 কোটি বছর আগে ডাইনোসরের প্রজাতি এই পৃথিবীতে এসেছিল। ওই সময়ের পৃথিবী আজকের পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা ছিল। আজ আমরা পৃথিবীতে যে সমস্ত মহাদ্বীপগুলি দেখি সেই সময় ওই সব মহাদ্বীপগুলি একে অপরের সঙ্গে জুড়ে ছিল। আর ওই সময় পৃথিবীতে একটাই সুপার মহাদ্বীপ ছিল, যাকে বৈজ্ঞানিকেরা পেনজিয়া নাম দিয়েছিল। ওই সময়কে ট্রায়াসিক পিরিয়ড বলা হয়। ওই সময়কালে খুব কম পরিমাণে বৃষ্টিপাত হতো, এই জন্য পৃথিবী শুকনো থাকতো। এই সময় ডাইনোসর বিকশিত হওয়া শুরু হয়েছিল। শুরুতে ডাইনোসরের সাইজ খুব ছোট ছিল, প্রায় 2 মিটার ছিল। সময়ের সাথে সাথে ডাইনোসর বিকশিত হতে থাকে, পৃথিবীও বদলাতে থাকে। আজ থেকে প্রায় 20 বছর আগে ট্রায়াসিক পিরিয়ডের সমাপ্তি ঘটে আর পৃথিবী তার নতুন যুগে প্রবেশ করে এবং নিজেকে বদলানো শুরু করে। যে পেনজিয়া সুপার মহাদ্বীপটি ছিল সেটিও আলাদা আলাদা ভাগে ভাঙতে শুরু করে। এই জন্য পৃথিবীতে বড় বড় ফাটল তৈরি হতে শুরু করে, যার জন্য আবার জায়গা জায়গাতে জ্বালামুখী ফাটতে শুরু করে। এই জন্য পৃথিবীর অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইডের মাত্রা বাড়তে শুরু করে, যার জন্য পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিংয়ের মাত্রা বেড়ে যায়। সালফার ডাইঅক্সাইড, ধুলো এবং গ্যাসের বাতাস পৃথিবীকে ঘিরে নেয়, যা সূর্যের আলোর প্রকাশকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড জলের সঙ্গে মিশে সমুদ্রের জলকে বিষাক্ত জলে পরিণত করে। পৃথিবীতে আসা এই পরিবর্তন পৃথিবীর আবহাওয়াকে বদলে রেখে দেয়। এই মহাপ্রলয় থেকে পৃথিবীতে এক মহাবিনাশের জন্ম নেয়, যার জন্য পৃথিবীতে একটা বৃহৎ আকারের বিলুপ্তি ঘটে। এর জন্য পৃথিবী থেকে 95%-এরও বেশি প্রজাতির বিলুপ্তি ঘটে। এই ঘটনাটি ট্রায়াসিক জোরাসিক এক্সটেনশন নামে পরিচিত হয়। এরপর থেকে পৃথিবীতে একটি নতুন যুগের সূচনা হয়, যাকে জোরাসিক পিরিয়ড বা জোরাসিক যুগ বলা হয়। ট্রায়াসিক জোরাসিক মাস এক্সটেনশনে ডাইনোসর বেঁচে যায়। আর এই নতুন যুগে ডাইনোসর প্রাধান্যকারী প্রজাতি হিসাবে বংশ বিস্তার করতে থাকে। আর এই যুগে ডাইনোসরের বিবর্তন এইভাবে হতে থাকে যে কিছু কিছু ডাইনোসরের সাইজ প্রচণ্ড বড় হতে থাকে, তাই বড় যা আজকালের বিল্ডিংয়ের থেকেও উঁচু। আর এদের গতি এতটাই বেড়ে যায় যে এরা 90 কিলোমিটার পার ঘন্টার চেয়েও বেশি দৌড়াতে পারে। এরা এতটাই শক্তিশালী হয়ে পড়ে যে এরা যাকে খায় তাদের হাড় মাংস পুরো একবারে গুঁড়িয়ে দেয়। আর এই যুগেতেই উড়তে থাকা ডাইনোসরও জন্ম নেয়। চারিদিকে ডাইনোসরের প্রজাতি বিস্তার করতে থাকে। আর তখন পৃথিবীতে বহুত বড় বদলাভ এসে গেছে। আর পেনজিয়া মহাদ্বীপ দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল, যাদের লরসিয়া ও গন্ডোয়ানা ল্যান্ড বলে। আজ থেকে প্রায় 14.5 কোটি বছর আগে জোরাসিক যুগেরও সমাপ্তি ঘটে এবং শুরু হয় একটি নতুন যুগের, যেটিকে ক্রিটেসিয়াস কাল বলা হয়। আপনারা এই সময়কে ডাইনোসরদের গোল্ডেন সময় হিসাবেও বলতে পারেন, কেননা এই সময় বহু প্রজাতির ডাইনোসরও জন্ম নেয়। ফেমাস ডাইনোসর টিরেক্স এই সময়ই এসেছিল। এই পিরিয়ডটি ডাইনোসরদের জন্য সবথেকে লম্বা চলেছিল। পৃথিবীতে যে দুটো সুপার কন্টিনেন্ট ছিল, লরেসিয়া ও গন্ডোয়ানা, সেই দুটিও ভাঙতে শুরু করে। আর আমাদের পৃথিবীতে রূপরেখাগুলি সম্পূর্ণভাবে বদলাতে শুরু করে, যেটি দেখতে প্রায় আজকের পৃথিবীর মতো হয়। এই সময় পৃথিবীতে আলাদা আলাদা ধরনের গাছ ও জঙ্গল তৈরি হতে থাকে। এই সময় ডাইনোসরের প্রজাতি সর্বোচ্চ মান হতে থাকে। পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব প্রায় 17 কোটি বছরেরও বেশি হয়ে যায়। কিন্তু ডাইনোসরদের ভাগ্য তো বহুত বছর আগেই লেখা হয়ে গেছিল। পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অন্তরিক্ষে একটি বড় পাথর ঘুরছিল। এই শিলাখণ্ডটি কোনো অ্যাস্ট্রয়েড বা উল্কা নয়, এটি ছিল ডাইনোসরদের কাল। এই পাথরটি পৃথিবীর অতীত ও ভবিষ্যতের জন্ম দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এই পাথরটি যুগ পরিবর্তন করবার জন্য তৈরি হচ্ছিল। এই পাথরটি কারোর জন্য অভিশাপ তো কারোর জন্য আশীর্বাদ হয়ে উঠতে যাচ্ছিল। এই পাথরটি পৃথিবীকে সব দিনের জন্য বদলে দিতে যাচ্ছিল। তখন পৃথিবীর মহল সুন্দর ও খুব খুশি খুশি ছিল। ডাইনোসর ছাড়াও অন্য প্রজাতির জীবজন্তুরাও এই পৃথিবীতে খুব সুখ শান্তিতেই জীবনযাপন করছিল। এই সময় সব জায়গায় ডাইনোসরের তুতি বলছিল, কিন্তু ডাইনোসরদের অজানা ছিল যে তাদের কাল দ্রুত গতিতে খুব তাদের দিকে অগ্রসর হচ্ছিল। একটি বড় গ্রহণ, এটির সাইজ ছিল প্রায় 10 থেকে 15 কিলোমিটার। এটি প্রায়
30 কিলোমিটার/সেকেন্ডের গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। যখনই এই গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখনই বায়ুমণ্ডলের ঘর্ষণের কারণে এই গ্রহাণুটি একটি বড় আগুনের গোলায় পরিণত হয় এবং রাতের সময়ও পৃথিবীতে বিশাল আকারের আলোর ছটা দেখতে পাওয়া যায়। মনে হয় রাতের বেলাও সূর্য বেরিয়ে এসেছে। আকাশে সূর্যের আলো এতটাই উজ্জ্বল ছিল যে ডাইনোসরগুলোকেও স্বচ্ছ দেখা যাচ্ছিল। ডাইনোসরদের চোখে এতটা শক্তি ছিল না যে তারা ওই উজ্জ্বল আলোটিকে দেখতে পাবে। ডাইনোসররা কিছুই দেখতে পাচ্ছিল না। তারা দেখতে পাচ্ছিল না যে পৃথিবীতে কি ঘটে চলেছে, কিন্তু পৃথিবীতে আসতে থাকা ওই প্রলয়টিকে তারা খুব ভালোভাবেই অনুভব করতে পারছিল। করেই ওই পাথরটি খুব জোর গতিতে পৃথিবীতে এসে ধাক্কা খায় এবং পৃথিবীতে একটি মহাবিস্ফোরণ হয়। জানিয়ে দিই যে ওই বিস্ফোরণটি এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষের দ্বারা তৈরি পারমাণবিক বোমার থেকেও 10 গুণ বেশি শক্তিশালী ছিল। আবার এই গ্রহাণুটি যদি পৃথিবীর মধ্যেখানে গিয়ে পড়তো তাহলে হয়তো এই প্রলয়টি এতটা ভয়ঙ্কর হতো না। সমুদ্রের জল গ্রহাণু দ্বারা তৈরি করা ফোর্সটিকে অ্যাবজর্ব করে নিত। কিন্তু ভাগ্যের তো আলাদা কিছুই মেনে নেওয়ার ছিল। এই গ্রহাণুটি মেক্সিকো নদীর তীরে, এখানে জলের পরিমাণ কম ছিল, সেখানে গিয়ে ধাক্কা মারে। আর ওখানকার জমে থাকা জল খুব সহজেই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তখনই এই গ্রহাণুটি পৃথিবীতে ধাক্কা খেয়েছিল। তখনই এই গ্রহাণুটির গতি এতটাই ছিল যে 1 সেকেন্ডের মধ্যেই পৃথিবীর মধ্যে মিলিয়ে গিয়েছিল। ধাক্কাতে এতটাই তাপ উৎপন্ন হয় যে এখানকার মাটি ও জল সঙ্গে সঙ্গেই বাষ্পে পরিণত হয়ে যায়। ওইটি ছিটকে সেঁকড়ো কিলোমিটার দূরে আকাশে চলে যায়। আর যেখানে এই গ্রহাণুটি পড়েছিল সেখানের 800 কিলোমিটার রেডিয়াসে তাপমান প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস ছিল। আর ওইখানে থেকে যাওয়া ডাইনোসর সঙ্গে সঙ্গে বাষ্পে পরিণত হয়ে যায়। ইম্প্যাক্ট থেকে তৈরি হওয়া শকওয়েভ এতটাই গতিশীল ছিল যে ডাইনোসরদের স্কিন সঙ্গে সঙ্গে বাষ্পে পরিণত হতে থাকে। এই ধাক্কায় উৎপন্ন হওয়া তাপে গাছপালা একদম শুকিয়ে যায় আর জঙ্গলেতে আগুন লেগে যায়। এর ইম্প্যাক্টে ডাইরেক্ট কন্ট্যাক্ট এরিয়াতে আসা ডাইনোসরগুলি সেকেন্ডের মধ্যে খতম হয়ে যায়। তবে পুরো পৃথিবীতে এখনো পর্যন্ত অনেক ডাইনোসরই বেঁচে গিয়েছিল। এই গ্রহাণুটি পৃথিবীর একটি ছোট অংশ জুড়ে থাকা ডাইনোসরগুলিকেই কেবলমাত্র মেরেছিল, কিন্তু ধ্বংসের আসল শুরুয়াত তো সবে মাত্র শুরু হয়েছিল। পৃথিবীর একটি ছোট্ট অংশ হয় এই আঘাত পৃথিবীর চেন রিয়াকশনকে শুরু করে দিয়েছিল। গ্রহাণু ধাক্কার ফলে যে সমস্ত ধ্বংসাবশেষ আকাশে গিয়েছিল এগুলি সব আগুনের গোলাতে পরিণত হয়। আর আকাশ থেকে 1000 কিলোমিটার দূরে সেই সব ওই জায়গায় ওই সব জিনিসগুলো পড়ছিল যেখানে ইম্প্যাক্টের ডাইরেক্ট তাপ পৌঁছাতে পারছিল না। এই ইম্প্যাক্ট থেকে 1000 কিলোমিটার দূরে থাকা ডাইনোসরদের উপরে ওই ধ্বংসাবশেষগুলি আছড়ে পড়ছিল। আজ থেকে পড়া ওই আগুনের গোলাগুলি মাটিতে থাকা ডাইনোসর ও আকাশে ওরা ডাইনোসর সব প্রজাতিকেই একবারে ধ্বংস করে দিচ্ছিল। এটি তো সবেমাত্র শুরুয়াত ছিল। গ্রহাণুটির ধাক্কা এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো পৃথিবীটাই কেঁপে উঠেছিল। তাই জায়গা জায়গাতে 11 রিক্টার স্কেলের বেশি মাত্রায় ভূমিকম্প এসেছিল, যার প্রভাব পৃথিবীর প্রত্যেকটি কোণে কোণে হচ্ছিল। তো পৃথিবী যেন দোল খাচ্ছিল। আজ পর্যন্ত পৃথিবীতে যা ভূমিকম্প ঘটেছে ওই ভূমিকম্পটি এদের থেকে 60 গুণ বেশি ছিল। পৃথিবী কাঁপছিল এবং তীব্র ভূমিকম্প আসছিল। তার কারণে সমুদ্রেতেও বড় বড় জলোচ্ছ্বাস হচ্ছিল, যার থেকে একটি ভয়ঙ্কর বড় সুনামির সৃষ্টি হয়ে যায়। আর সমুদ্রের ধারের এলাকাগুলিকে সুনামি 1000 কিলোমিটার ভিতরে ঢুকিয়ে সম্পূর্ণ এলাকাকে ডুবিয়ে দেয় এবং সমুদ্রের ধারে থাকা ডাইনোসর এবং অন্য প্রজাতিরা দেখতে দেখতেই শেষ হয়ে যায়। কিন্তু ধ্বংসের মাত্রা তখনও শেষ হয়ে যায়নি। গ্রহাণুটি ধাক্কার কারণে প্রচণ্ড গতিশীল পালস ওয়েভ শুরু হয়ে গেছিল। হাজারো কিলোমিটার দূর দূর পর্যন্ত দেখা গিয়েছিল। এই পালস ওয়েভটি এতটাই শক্তিশালী ছিল যে এর এরিয়াতে এসা মোটা ডাইনোসরদের মোটা চামড়াও গলে যাচ্ছিল এবং 30-30 টনের ডাইনোসরগুলোকেও আকাশে উড়িয়ে দিচ্ছিল। এমন মনে হচ্ছিল পুরো কাগজের তৈরি খেলনা। ইম্প্যাক্টটি শুধুমাত্র 5 মিনিটই হয়েছিল, সেটি পৃথিবীর একধারে থাকা সমস্ত জীবন শেষ করে দিয়েছিল। আবার পৃথিবীর অন্যদিকে এই মহাপ্রলয়ের কোনো চিহ্নই ছিল না। পৃথিবীর দ্বিতীয় দিকে থাকা ডাইনোসরগুলি প্রতিদিন একে অপরের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছিল নিজেদের খিদে মেটানোর জন্য। একে অপরের সঙ্গে যুদ্ধ করছিল তো আবার একে অপরের সঙ্গে বিচরণও করছিল। আবার তাদের এটি সম্পূর্ণ অজানা ছিল যে পৃথিবীর দ্বিতীয় দিকে মহাপ্রলয় শুরু হয়েছে এবং একটি শক্তিশালী শত্রু তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইম্প্যাক্টের কারণে বাতাসেতে ধুলোর বাতাস ছড়িয়ে পড়েছিল এবং দেখতে দেখতে ওই ধুলোর বাতাসটি পৃথিবীকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। আকাশে উঠতে থাকা ধুলোর একটি মোটা আস্তরণ পৃথিবীকে পুরো ঢেকে দিয়েছিল আর সূর্য থেকে আসা আলোকে পুরো বন্ধ করে দিয়েছিল। পৃথিবীর দ্বিতীয় দিকে থাকা ডাইনোসর ও অন্যান্য প্রজাতির ওপর গ্রহাণুর ডাইরেক্ট প্রভাব তো পড়েনি, কিন্তু ওই গ্রহাণুটি পৃথিবীর ক্লাইমেটকে এমনভাবে বদলে দিয়েছিল যে
কিন্তু সামনে আসা কিছু মাস ও বছরের মধ্যে তার প্রভাব পৃথিবীর দ্বিতীয় দিকেও দেখতে পাওয়া গিয়েছিল। আর ওই ধুলোর বাতাস পৃথিবীকে এমনভাবে ঘিরে নিয়েছিল যে পৃথিবীতে সূর্যের আলো 1 বছর ধরে আসতে পারেনি, যার কারণে জঙ্গলে থাকা গাছপালাগুলি ফটোসিনথেসিসের প্রক্রিয়াটিও করতে পারছিল না, যার ফলস্বরূপ জঙ্গলের গাছপালা ও জীবজন্তু শেষ হতে থাকে। যখন এটি ঘটল তখন শাকাহারী ডাইনোসর ও অন্যান্য শাকাহারী প্রজাতির জীবজন্তুদের বেঁচে থাকা অসম্ভব হয়ে গেল। না, ওরা তো এই জঙ্গল ও গাছপালার উপর নির্ভর করেই বেঁচে ছিল। পর্যাপ্ত খাবার না পাওয়ার কারণে শাকাহারী ডাইনোসর ও শাকাহারী অন্যান্য প্রজাতির জীব ধীরে ধীরে শেষ হতে লাগলো। যখন আবার এই রকমটা ঘটলো তখন মাংসাহারী ডাইনোসর ও মাংসাহারী প্রজাতির অন্যান্য জীবদের প্রতি এর প্রভাব পড়তে লাগলো, কেননা ফুড চেইন প্রক্রিয়া সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। যে সমস্ত মাংসাহারী ডাইনোসর ও মাংসাহারী জীব শাকাহারী জীবদের খেয়ে বেঁচে থাকতো তাদের পক্ষে খাবার জোগাড় করা কষ্টকর হয়ে পড়েছিল, যার কারণে ধীরে ধীরে তারাও মৃত্যুর দিকে ঢলে পড়েছিল। আর দেখতে দেখতে ডাইনোসর পৃথিবী থেকে এইভাবেই আস্তে আস্তে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল। আর এইভাবেই এই মহাপ্রলয় পৃথিবী থেকে 95% বা তার বেশি প্রজাতিকে বিলুপ্ত করে দিয়েছিল। বৈজ্ঞানিকদের মতে এই মহাপ্রলয়তে যে সমস্ত ছোট ছোট জীবজন্তু ছিল যাদের ওজন 25 কিলোগ্রামেরও কম ছিল, তারা এই মহাপ্রলয়টিকে সহ্য করে নিয়েছিল। এর কারণ এটাই ছিল যে ছোট জানোয়ারদের বেঁচে থাকার জন্য খুবই অল্প পরিমাণ খাবারের প্রয়োজন হয়, তাই তারা মৃত পচাগলা ডাইনোসর, ফাঙ্গাস ও ছোট জীবজন্তুদেরকে নিজেদেরকে এই মহাপ্রলয় থেকে বাঁচিয়ে নিয়েছিল। মহাপ্রলয় শুধু ভূজীবন নয়, জলজীবনকেও নষ্ট করে দিয়েছিল, কেননা সমুদ্রের জল অ্যাসিডে পরিণত হয়ে গিয়েছিল। এইভাবে এই মহাপ্রলয়টি ক্রিটেসিয়াস পিরিয়ডকে শেষ করে দিয়েছিল। এরপর আবার একটি নতুন যুগের সূচনা হয়েছিল, যাকে প্যালিওজেন পিরিয়ড বলা হয়। এই যুগেতে পৃথিবী নিজেকে নিজে আবার রিকভার করা চালু করে দিয়েছিল। ছোট ছোট জঙ্গলগুলি আবার গড়ে উঠতে শুরু করেছিল, তা ছোট ছোট জানোয়ারদের খিদে মেটানোর জন্য যথেষ্ট ছিল। প্রকৃতি আবার নবনির্মাণের কাজ শুরু করেছিল। ডাইনোসর শেষ হওয়ার পর অন্য প্রজাতির ইনভলভ হওয়ার সময় এসে গেছিল। এদের মধ্যে স্তন্যপ্রায়ী প্রাণীগুলো ছিল সবথেকে উপরে। প্রায় 1 লাখ বছর লেগেছিল ছোট ছোট গাছ থেকে বড় বড় জঙ্গল ও বড় বড় গাছে পরিণত হতে। ধীরে ধীরে পৃথিবীতে খাবারের পরিমাণ বাড়ছিল। এর সাথে সাথে স্তন্যপ্রায়ী প্রাণীদেরও আকার বাড়তে শুরু করেছিল, আর বিবর্তন দ্রুত গতিতে হচ্ছিল। বিবর্তনের ওই যুগে আমরা মানুষেরাও বিবর্তন হতে শুরু করেছিল। প্রায় 6.5 কোটি বছর লেগে গেছিল আমাদের এই বিবর্তনটিকে জিতে নিতে এবং আজকের এই মানুষে পরিণত হতে। প্রায় 3 লাখ বছর আগে আমাদের মানুষ অস্তিত্ব এসেছিল। ওই মহাপ্রলয়টি ডাইনোসরদের জন্য তো একটি অভিশাপ ছিলই, কিন্তু মানুষদের জন্য ওটা আশীর্বাদে পরিণত হয়েছিল, যাতে মানুষদেরকে এটি এভলভ ও বিবর্তন হওয়ার মৌকা দিয়ে দিয়েছিল। অতীতে পৃথিবী যতবারই এই মহাপ্রলয়ের সম্মুখীন হয়েছে ততবারই পৃথিবী নিজেকে রিকভার করেছে। কিন্তু এই কথাটি সত্য যে প্রতিটি মহাপ্রলয়ের পর পৃথিবী নতুন নতুন জীব ও প্রকৃতিকে বিবর্তনের সুযোগ করে দিয়েছে, আর পুরনো যুগ ও সাম্রাজ্যটিকে শেষ করেছে। এখনকার সময়ে সবথেকে বড় প্রশ্ন হলো এটি, পরে পৃথিবীতে মহাপ্রলয় আসলে কি হবে? আমরা মানুষেরা সেই মহাপ্রলয়টিকে সহ্য করতে পারবো কি না? কিন্তু প্রকৃতি তো নিজেকে রিকভার করেই নেবে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে পরের মহাপ্রলয়টি কবে ঘটবে? এর উত্তর হলো এটি কি পরের মহাপ্রলয়টি তো শুরু হয়ে গিয়েছে। কারণ এটি জরুরি নয় যে প্রত্যেকবার মহাপ্রলয় আকাশ থেকে আসা গ্রহণের মাধ্যমেই হবে। পরের মহাপ্রলয়টি তো আমরা মানুষেরা বহুত আগেই শুরু করে দিয়েছি, যার মধ্যে আমরা অনেক ধরনের জানোয়ারদের বেঘর করে দিয়েছি, যার ফলস্বরূপ বহুত সারি প্রজাতি আমাদের কারণে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এবার শুধু এই মহাপ্রলয়ের সামনা কবে করব তার উল্টো গণনা আমরা গুনছি। আমরা সবাই এটা বুঝে গেছি যে পৃথিবী যদি এভাবেই চলতে থাকে এই মহাপ্রলয়ের সামনাসামনি হতে আমাদের আর বেশি দেরি নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু জানকারি পেয়ে থাকেন, এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্টে বলবেন কী ধরনের ভিডিও দেখতে চান। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।